প্রিয় দর্শক, সবাইকে ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যাংক সহ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি কিংবা বেসরকারি, একই সাথে কর্পোরেট অঙ্গনে চাকরির যে চাহিদা, তার সাথে মিল রেখে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে বা একেবারে যদি আমরা বলি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সে কতটা নিজেকে প্রস্তুত করতে পারছে। একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে সমন্বয় বা কোঅর্ডিনেশন থাকা প্রয়োজন, যা এই সমন্বয় করে বিশ্বের অনেক দেশ তার উচ্চশিক্ষার পাঠ্যক্রম কিংবা তার ব্যবস্থাকে পরিবর্তন করেছে এবং এর মধ্যে দিয়ে তারা একটা ইতিবাচক সুফল নিশ্চিত করতে পেরেছে। আমাদের দেশে সেই বাস্তবতা কী অবস্থায় আছে, কতটুকু পরিবর্তন হয়েছে কিংবা পরিবর্তনের জায়গাগুলো কি হতে পারে, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। পাশাপাশি এখন যেটি বলা হচ্ছে যে এআই ভিত্তিক রিক্রুটমেন্টের যে প্রসঙ্গ, একজন শিক্ষার্থী তার যে চাকরির ধরন, সেই ধরন অনুযায়ী নিজেকে প্রস্তুত করা এবং এক ধরনের মানসিক প্রস্তুতি রাখা যে চাকরি পেতে হলে যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে যেতে হবে, সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে এখন আসলে যারা কেরিয়ার কাউন্সেলিং নিয়ে কাজ করছেন তারা সেই আলাপগুলো করছেন। আমরা এই বিষয়গুলোকে সামনে রেখেই যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা, যে কেরিয়ার ভাবনা, প্রত্যাশা এবং সুযোগ, কী কী আমাদের প্রত্যাশা আছে এবং কী কী সুযোগের প্রসঙ্গ আছে, সেটা আমরা আলোচনা করতে চাই। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন একজন সম্মানিত আলোচক, যিনি দীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, শোয়েব হাসান। তিনি চিফ বিজনেস অফিসার, নেক্সট জবস লিমিটেড, আকিজ রিসোর্স। শোয়েব হাসান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যে আলোচনাটা করতে চাই, যে প্রশ্নটাই রাখতে চাই যে আসলে জব মার্কেটের তো জব অনুযায়ী আলাদা আলাদা করে তার রিকোয়ারমেন্টসগুলো আছে এবং সেটা থাকাই খুব স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে কে কোন চাকরিতে যেতে চান, এটার এখনও পর্যন্ত কোনো শৃঙ্খলা আসেনি। ব্যাপারটি এরকম দাঁড়িয়েছে যে যে চাকরি সে প্রতিযোগিতার মাধ্যমে যেটা সে পায় সেখানেই সে যুক্ত হয় অথবা সেই চাকরি দিয়েই সে তার কেরিয়ার যাত্রা শুরু করে। এটা কি এখন বৈশ্বিকভাবে যেখানে কেরিয়ার ভাবনাটা এসেছে, এই জায়গাগুলো কি আলাদা করা প্রয়োজন কিনা এবং সেক্ষেত্রে প্রস্তুতির ধরনটাও আলাদা করা প্রয়োজন কিনা? ওয়েল, আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমাদের দেশের একজন স্টুডেন্টের সে যখন রিয়েল মার্কেটে এবং কর্পোরেট হাউসে প্রবেশ করবে, শুরুতেই তার আসলে সবার আগে যেটা ফার্স্ট ইয়ার থেকে তাকে একটা সিভি বা একটা প্রোফাইল রেডি করা। সো প্রথম দিকে 3 মাসে, তারপরে আস্তে আস্তে প্রতি মাসেই তাকে সেই সিভিটা আপডেট করা এবং তার সাবজেক্টের সাথে ম্যাচ করে এই ধরনের কর্পোরেটের সাথে একটা কমিউনিকেশন তৈরি করা। আপনি একটু আগে বললেন যে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া কোলাবোরেশন, আমাদের দেশে এই জিনিসটার খুবই গ্যাপ আছে। তো আমরা এখানে সবসময় বলে থাকি এবং আমি বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে আমরা কথা বলার সময় বলি যে ইনস্টিটিউটগুলোর যেমন উচিত যে কর্পোরেটের সাথে একটা কোলাবোরেশনে আসা, অ্যাট দ্য সেম টাইম কর্পোরেটের হাউজেরও উচিত ইনস্টিটিউশনদের সাথে একটা ভালো রিলেশন তৈরি করা, সো দ্যাট ছাত্র অবস্থায় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এবং সেখানে রিয়েল এক্সপিরিয়েন্সটা তারা গেদার করতে পারে। সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে যদি কোনো একটা স্টুডেন্ট রিয়েল মার্কেট সম্বন্ধে খোঁজখবর নেয়, একাডেমির সাথে ইন্ডাস্ট্রির একটা কোলাবোরেশন তৈরি হয়, সেই ক্ষেত্রে তার জন্য যখন সে ফাইনাল ইয়ারে যাবে তার একটা পারফেক্ট সিভি থাকবে অ্যান্ড দেন সে রিয়েল মার্কেটে গিয়ে ইজিলি সব কিছু কভার করতে পারবে। এবং এটা চমৎকার যে কর্মপরিকল্পনার কথা আপনি বললেন। আমাদের এখানে এখনও কিছু প্রিসেট মেন্টালিটি আছে যে মাস্টার্স পাস না করলে আসলে তার কিছু করার সময় হয় নাই। কিন্তু এইটা তো একেবারে একটা ফলস এবং এক ধরনের পিছিয়ে পড়া এক ধরনের মানসিকতার বহন করে যারা এইগুলো ভাবছেন। পরিবর্তনের জন্য কি করতে পারে বা কী করা যায়? এইটাতে আমি স্টুডেন্টদেরকে বলবো যে আমাদের দেশের স্টুডেন্টরা চিন্তা করে যে একটা টিউশনি করব। আমি বলবো যে টিউশনি থেকে ফোকাসটা একটু কমিয়ে পার্ট টাইম জব, খণ্ডকালীন চাকরি, ডে লং জবস, যেগুলো কর্পোরেট হাউসগুলা অফার করে, বিভিন্ন কর্পোরেট হাউসগুলা ক্যাম্পাস অ্যাম্বাসিডার রিক্রুট করে, সেইগুলোতে স্টুডেন্টদেরকে বেশি ফোকাস করে অ্যান্ড ইনভলভ হওয়া, সো দ্যাট তার একটা রিয়েল এক্সপিরিয়েন্সটা ছাত্র অবস্থাতেই আসবে, যেইটা তাকে পরবর্তীতে কর্পোরেট হাউসগুলোতে ঢুকতে এবং প্রাইভেট জব সেক্টরে তাদের এন্ট্রি করতে তাকে সেটা হেল্প করবে এবং সেই ক্ষেত্রে সবাই একটা রিয়েল এক্সপিরিয়েন্স পাবে এবং সে হঠাৎ করে কোথাও এসে পড়লো এরকম তার কাছে মনে হবে না, এটা তার কাছে মনে হবে না। এবং এই জায়গাতে নিশ্চয়ই এই ধরনের প্রশ্নের আপনিও এর আগে জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, বিচার বিশ্লেষণ করেছেন যে কর্পোরেট জবের যে চাহিদা অথবা বিজ্ঞাপনের যে ধরন,
আর সরকারি চাকরির বিজ্ঞাপনের ধরন তো আসলে আলাদা। এবং অনেকেই বলেন যে সিভি ড্রপ করছেন, সিভি পাঠাচ্ছেন, আবেদন করছেন, কিন্তু কর্পোরেট হাউসগুলো থেকে রেসপন্স করছেন না বা শর্ট লিস্টে তার নাম আসছে না। এর পিছনে কারণ কি? কর্পোরেট হাউসগুলো কি দেখতে চায়, একজন প্রার্থীর সিভির মধ্যে কি পেতে চায়? ওকে, আমাদের দেশে আমার লাস্ট 20 ইয়ার্স আমি আসলে এই জব পোর্টালের বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ। সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের স্টুডেন্টরা তারা আবেদন করার আগে সঠিকভাবে যাচাই বাছাই করে না। তারা যত্র অ্যাপ্লাই করে, মানে কোয়ান্টিটি ফোকাস, তারা কোয়ালিটি ফোকাস না। রাদার তারা যদি চিন্তা করে যে আমি এই সাবজেক্টের এক্সপার্টিজ আছে অ্যান্ড দেন আমার স্কিলসগুলো এই এরিয়াতে আমি ডেভেলপ করেছি, সো কোম্পানিগুলো যেসব অফার করেছে তার সাথে আমার যেটা 100% অ্যান্ড 80% ম্যাচ করে, আমি শুধুমাত্র সেই সার্কুলারটাতে অ্যাপ্লাই করব। বাট আমরা চিন্তা করি যে প্রথমে দেখি একটা বড় কোম্পানি, ওকে বড় কোম্পানি এই পজিশন চেয়েছে, আমার সাথে যাক না যাক, আমার সাবজেক্টের সাথে ম্যাচ করুক না করুক, আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। মানে বড় কোম্পানিতে দেখে খুশি হওয়ার কিছু নাই, নিজের যোগ্যতা আছে কি এটাকে পরিমাপ করতে হবে। এই স্টুডেন্টদের সবার আগে উচিত যে প্রথম একটা চাকরি তার সাবজেক্টের সাথে ম্যাচ করে এবং তার স্কিলের সাথে ম্যাচ করে এমন একটা চাকরিতে সে প্রথমে স্টার্ট করলো। একাডেমিক ডিগ্রি আসলে তার একটা টিকিট, যেটা আপনাকে রিয়েল ফিল্ডে তাকে এন্ট্রি করার সুযোগ দেবে। দেন আপনাকে যে কাজগুলো করবে সেগুলো আপনার স্কিল থেকে আপনাকে আস্তে আস্তে আপনাকে একটা লিডারশিপ পজিশনে নিয়ে যাবে। এবং এই স্কিলগুলোর উপরেই আমাদেরকে জোর দিতে হবে। বিভিন্ন সফট স্কিল, হার্ড স্কিলের উপরে যদি আমাদের দেশের স্টুডেন্ট থাকাকালীন এই ডেভেলপমেন্টগুলো করে, সেই ক্ষেত্রে তারা রিয়েল ফিল্ডে খুব ভালো করতে পারে। মানে এইখানে আরেকটা মানে ডিবেটিং ইস্যু বা একটা তর্ক চলছে, সেই তর্ক কতদিন চলবে আমরা বুঝতে পারছি না। যে কর্পোরেট হাউসগুলো ডিগ্রিকে বেশি গুরুত্ব দেয় না স্কিলকে বেশি গুরুত্ব দেয়, সেই জায়গাটা তো বোঝাই যাচ্ছে স্কিলকে সে বেশি গুরুত্ব দিবে। কিন্তু এই প্রসঙ্গটা বা এই বাস্তবতাকে যদি আমরা একাডেমিয়ার মধ্যে ছড়িয়ে দিতে চাই, তার সূত্র ধরে শিক্ষার্থীদের একটা মানসিক অবস্থা তৈরি করতে চাই, তাহলে রাষ্ট্রীয় পর্যায় থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এবং সেক্ষেত্রে কি পরিবর্তন আনা যেতে পারে, পরিবর্তনের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায়? ওকে, আমি যেমনটি আগেও বলেছি যে আমাদের একাডেমিক সার্টিফিকেট আর একাডেমিক ডিগ্রি আপনার একটা টিকিট, সেইটা আপনাকে কর্পোরেট হাউসে এন্ট্রি করতে আপনাকে হেল্প করবে। বাট আপনার যে স্কিলগুলা কোম্পানিগুলো চায়, এখন আসলে কর্পোরেট হাউস মাল্টি ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে চায়, যে সে সব কিছুতেই তার নলেজ থাকবে, তার এআই এর উপরে তার একটা ধারণা থাকবে, মেশিন লার্নিং নিয়ে সে কথা বলতে পারবে, অ্যান্ড দেন তার মাল্টি ট্যালেন্টেড বলতে যেটা বোঝায় সেটা থাকবে। সেই ক্ষেত্রে সে রিয়েল ফিল্ডে গিয়ে খুব সহজেই সে ভালো করতে পারবে তার ক্যারিয়ারে। আরেকটা প্রশ্ন আপনি যেটা করছেন যে একাডেমিক অ্যান্ড ইনস্টিটিউশন, আমি বলবো এই ক্ষেত্রে দুইজনেরই বা দুই দিকেরই আসলে এগিয়ে আসতে হবে। স্টুডেন্টদেরকে যেমন স্টুডেন্টদের বা ইনস্টিটিউশনগুলোর যেমন কর্পোরেট হাউসের সাথে কমিউনিকেট করে তাদের স্টুডেন্টদেরকে সেই কর্পোরেট হাউসে ভিজিট করানো, বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ করা, এগুলোতে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম কর্পোরেট হাউসের উচিত স্টুডেন্টদেরকে এই সুযোগগুলো দেওয়া। কারণ এই দুই জায়গাতে একটা যথেষ্ট একটা গ্যাপ আছে। এই গ্যাপের জায়গা থেকে আসলে যেটা বিষয়, আপনি অভিজ্ঞ বৈশ্বিকভাবেও খোঁজখবর রাখেন বা কাজ করছেন, অনেক দেশ তো তার আসলে একাডেমিয়ার যে প্যাটার্নটা পরিবর্তন করেছে ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী। আমাদের দেশে কি আসলে সেটা সম্ভব? অবশ্যই সম্ভব, তো অবশ্যই। কিন্তু সেই ক্ষেত্রে আমি আগেও যেটা বললাম যে দুইটা শ্রেণীকেই এগিয়ে আসতে হবে। স্টুডেন্টদেরকে শুধু একাডেমির উপরে ফোকাসটা না করে তাদের রিয়েল এক্সপিরিয়েন্সের জন্য যেতে হবে। আমাদের দেশে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে চায় না। আমরা সেই মানুষটাই, আমরা যখন ইউরোপে যাই আমরা কিন্তু রেস্টুরেন্টে কাজ করি, বাট বাংলাদেশে কিন্তু সে রেস্টুরেন্টে কাজ করতে চায় না। বাট রেস্টুরেন্টে যখন আমরা চাকরিটাকে কেন ফোকাস করি, রাদার টিউশন অ্যান্ড আদার্স, যে একজন মানুষ যখন চাকরি করে তাকে সকালে ঘুম থেকে উঠতে হয়, তাকে তার গেস্টার পোস্টার ঠিক করতে হয়, ডিসিপ্লিনের মধ্যে আসতে হয়, এইটা একটা অভ্যাস। সো এই অভ্যাসগুলো তৈরি হয়ে সে কোথাও যায়, সেখানে গিয়ে বিভিন্ন ক্লাস্টার আছে, বিভিন্ন ক্লাসের এমপ্লয়ি আছে, কাকে কিভাবে ট্রিট করতে হয়, কিভাবে একটা টিম ওয়ার্ক করতে হয়, কিভাবে সবার সাথে মিলেমিশে কাজ করতে হয়, এই জিনিসটা আপনি রিয়েল ফিল্ডে না গেলে, একটা কর্পোরেট হাউস বলেন যে কোনো প্রতিষ্ঠানে না গেলে আপনি বুঝবেন না। পাশাপাশি এখন একটা নতুন নিউ ডিবেটিং ইস্যু ডেভেলপ করেছে, সেটা হলো এআই ভিত্তিক রিক্রুটমেন্ট অথবা এআইয়ের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো জানে কিনা। এখন ধরুন যারা হিউম্যানিটিস গ্রুপের যারা শিক্ষার্থী বা সোশ্যাল সায়েন্সের যারা শিক্ষার্থী, সায়েন্সের যারা শিক্ষার্থী, এটা তো ডিসিপ্লিন অনুযায়ী বা ফ্যাকাল্টি অনুযায়ী এআইয়ের সাথে তার
যোগাযোগ বা ব্যবহার করার ক্ষেত্রে একটা ভিন্নতা আছে, কিন্তু কর্পোরেট হাউসগুলো যে ধরনের ম্যান পাওয়ার চায় তাকে তো নিশ্চয়ই এটা একটা নিউ ডিমান্ড এবং এই স্কিলটা তাকে অ্যাচিভ করতে হবে এবং এর কোনো বিকল্প নাই। এখানে আমরা কতটা হোঁচট খাচ্ছি? ওকে, এআই ব্যাপার আসলে এই জেনারেশন অনেক লাকি। এইখানে আপনি যেটা বলছেন যে একটা সময় মনে হতো যে শুধু কম্পিউটার সায়েন্সে পাস করছে তারা এইগুলো বিষয়গুলো জানবে, বাট এই জেনারেশনটা অনেক লাকি যে এইখানে আসলে কে কোন বিভাগ থেকে আসলো সেগুলোর থেকে বড় রোল প্লে করে তার যে জানার আগ্রহ কত এবং সে আসলে কত জানতে চায়। সো এইখানে এআইয়ের যে ব্যাপারটা, এআই আমরা মনে করি যে রিক্রুটমেন্টে এআই সব করে দেবে, আমরা আসলে কিছুই করবো না। এআই আসলে একটা বেটার ম্যাচিং, যে আমরা হিউম্যান যদি করি সেটাতে কিছু ত্রুটি থাকতে পারে, আমরা হিউম্যান যদি করি সেখানে হিউম্যান ইরোর থাকতে পারে, বাট এআই যখন করবে সেটা পারফেক্টলি সলভ করবে। অ্যান্ড স্টুডেন্টরা যাদের এই ইন্টেনশনটা আছে যে আমি এআই থেকে জানবো, আমি চ্যাটজিপিটি থেকে জানবো, আমি লিঙ্কডইনে গিয়ে জানবো জব মার্কেট কেমন হয়, আমি অনলাইনে কিছু স্কিল ট্রেনিং করব, হ্যাঁ, এইটা ভাবতেই ধরেন যে আমরা 20 বছর আগে যদি কেউ চিন্তা করতো যে আমি হার্ভার্ড বিজনেস স্কুলের একটা ট্রেনিং করব, সেটা তার কাছে কোয়াইট ইম্পসিবল ছিল, রাদার দেন সে সেখানে যায়। কিন্তু এখন আপনি চাইলেই লিঙ্কডইনে খুব সহজেই আপনি একটা হার্ভার্ড বিজনেস স্কুলের ট্রেনিং করতে পারবেন। থাউজেন্ডস অফ ই লার্নিং প্রোগ্রাম ওভার দেয়ার, সো আপনি সেগুলোতে বসতে পারেন, কিন্তু সেই আগ্রহটা আপনার ভিতর থাকতে হবে। আপনি চাইলে চ্যাটজিপিটির ইউজের উপর একটা কোর্স করতে পারেন, আপনি চাইলে বিভিন্ন দেশের জব মার্কেট কেমন হচ্ছে সেই ধরনের নলেজ নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি চাইলে এই ধরনের স্ট্রাকচার্ড কথাবার্তা নিয়ে আপনি ফেসবুক লিঙ্কডইনে ডিবেট করতে পারেন। কিন্তু রাদার আমরা আসলে খুব সিলি বিষয় নিয়ে আমরা বেশি কথা বলি, মাতামাতি করি, সেই জায়গায় কিন্তু একাডেমিক এই জায়গায় অনেক বড় ডিসকাশন, একটা বড় আসলে ডিসকাশন প্রয়োজন। এবার এই জায়গাতে আমরা যদি সাউথ এশিয়ার অন্যান্য দেশগুলোর এই কেরিয়ারের ক্ষেত্রে তাদের যে পরিবর্তনগুলো, একটা অর্থনীতি সমৃদ্ধ কেরিয়ারের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যে পরিবর্তনগুলো, সেই জায়গাতে আমরা যদি একটা তুলনামূলক চিত্র আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশ কতটা এগিয়ে আছে এবং তার আর কি করণীয়, সেই সাহস আমরা দেখাচ্ছি না। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনামূলক চিত্রটা বুঝতে চাই আপনার কাছ থেকে যে আমাদের দেশ হিসাবে অবস্থানটা কেমন। ওকে, এইখানে আমরা কিন্তু খুব ফর্চুনেট একটা কান্ট্রি, কাইন্ড অফ আমরা জানি যে এই মুহূর্তে 40 বছরের নিচের পপুলেশনটা, একটা ম্যাক্সিমাম পপুলেশনটা 40 বছরের নিচে, এইটা যে কোনো দেশের জন্য একটা স্ট্রেংথ। বাট আনফর্চুনেটলি আমার কেন যেন মনে হয় যে আমরা এই টোটাল স্ট্রেংথটাকে আমরা ইউজ করতে পারছি না প্রপারলি। যদি আমরা এই ম্যান পাওয়ারটাকে ইউজ করতে পারতাম তাইলে আমরা খুবই সমৃদ্ধশালী হওয়া খুবই স্বাভাবিক ছিল। অ্যান্ড এই স্টুডেন্টরা কিন্তু আমরা যেমন জানি যে অনেকেই কেয়ারলেস আছে বা অনেকে বিভিন্ন ব্যাপারে প্রপার প্রিপারেশন নেয় না, বাট অনেক স্টুডেন্টরা আছে, আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যাই, দেখি বিজনেস কেস কম্পিটিশনগুলো দেখি, আমি চিন্তা করি মানে খুব অবাক হয়ে তাদের কথাবার্তা শুনি যে তারা এত নলেজেবল এবং এত প্র্যাকটিস করে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যদি প্রপারলি তাদেরকে নার্সিং করতে পারি এবং ইন্ডাস্ট্রিগুলো যদি তাদেরকে বিভিন্ন স্পন্সরশিপ অ্যান্ড সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই টোটাল পপুলেশনকে আমরা একটা রিয়েল ওয়েতে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে একাডেমিক কিছু সাবজেক্ট আমার মনে হয় যে ইনস্টিটিউশনগুলো অ্যাড করতে পারে, যেগুলো আসলে রিয়েল ফিল্ডে খুব কাজে লাগে। এবং প্রান্তিক পর্যায়ে যারা আছেন, ধরুন বড় যে আমরা কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট বড় আমরা ওই বিভাজনে আমরা যাচ্ছি না, আমরা সেটা যেতেও চাই না, সকল শিক্ষা প্রতিষ্ঠানই যার যার জায়গা থেকে অনন্য, কিন্তু প্রান্তিক পর্যায়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাতে এই উদ্যোগগুলো আমাদের খুব একটা বেশি চোখে পড়ে না। কিভাবে আসলে এই উদ্যোগের সাথে তাদেরকে সম্পৃক্ত করা যায়? এই ক্ষেত্রে স্টুডেন্টদের উচিত যে সে তার লোকেশন যেটাই হোক, ইনস্টিটিউশন যেটাই হোক, তাকে সব সময় ক্যারিয়ার রিলেটেড যত অ্যাক্টিভিটি আছে সেটার সাথে উইলিংলি এবং আগ্রহবশত সেইখানে তার যাওয়া। তো এই সব জায়গায় তারা পার্টিসিপেট করতে পারলে, আমি আবারও বলছি যে ইউনিভার্সিটির ডিগ্রি তার একটা টিকিট, তাকে রিয়েল ফিল্ডে মাল্টি ট্যালেন্টেড হতে হলে অবশ্যই তাকে বিভিন্ন স্কিল, বিভিন্ন অ্যাক্টিভিটি তার সাথে সম্পৃক্ত হতে হবে। এবং এক্ষেত্রে এই যে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের প্রসঙ্গ নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের একটা বড় ভূমিকা আছে, কিন্তু এই যাত্রাটা একেবারে এই যাত্রার যে প্রাথমিক আলাপগুলো পরিবার থেকে শুরু হয়, পরিবারগুলো কতটুকু প্রস্তুতি নিতে পেরেছে, বিশেষ করে পরিবর্তিত প্রস্তুতি এই সময়ের চাকরির বাজারের সাথে, যে তার সন্তানকে আগের সেই সনাতনী বা স্টেরিও টাইপ মেন্টালিটি থেকে বের করে নিয়ে আসা যে তোমাকে ডাক্তারি হতে হবে, চিকিৎসকই হতে হবে বা ইঞ্জিনিয়ারিং হতে হবে, এর বাইরে আর কোনো চাকরি আছে বলে অনেক পরিবার সেটা মনেই করে না।
এই জায়গা থেকে আসলে সামাজিক কি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন? এইটা আসলে এগুলো আসলে মাইন্ডসেটের ব্যাপার। আরেকটা জিনিস যেটা আপনি উল্লেখ করলেন যে আমাদের দেশের এমন কোনো ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশনগুলো একটা সিবি কিভাবে তৈরি করতে হয় বা একটা পারফেক্ট সিবি তৈরি করতে হয় কীভাবে, এইটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান আমাদের দেশে নাই। আমাদের দেশে স্টুডেন্টরা বিভিন্নভাবে শিখে। এইটা পরিবার থেকে আসে, এটা পরিবারের বড় ভাই, পরিবারের সিনিয়র গার্ডিয়ান কেউ, অথবা একজন অগ্রজ যে আছেন সে কিন্তু তাদেরকে এগুলো গাইড করতে পারে। অ্যাট দ্য সেম টাইম ইনস্টিটিউশনের বড় ভাইরা, অ্যালুমনাইরা এরাও কিন্তু এইসব বিষয়ে একটা রোল প্লে করে। বাট আমাদের দেশে আনফর্চুনেটলি এর কোনো একাডেমিক শিক্ষা নেই। একটা ইন্টারভিউ কীভাবে ফেস করতে হয়, আমরা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে নেক্সট জবস থেকে যাই, আমরা তাদেরকে শিখাই কিভাবে একটা ভালো সিভি তৈরি করতে হয়, কিভাবে ইন্টারভিউর যে বেসিক এটিকেটগুলো আছে। আমাকে ইন্টারভিউয়ার বাংলায় প্রশ্ন করলো, আমি ইংরেজিতে আনসার দিব, নাকি ইংরেজিতে কোশ্চেন করলে আমি বাংলা আনসার দিব। এই জায়গাটা একটা চমৎকার বিষয় আপনি উল্লেখ করলেন যে একজন পরীক্ষার্থীর বা একজন চাকরি প্রত্যাশীর সাইকোলজিক্যাল রিডিংটা, আপনারা তো বিভিন্নভাবে ইন্টারভিউ বোর্ডে থাকেন, ভাইবা নিয়ে থাকেন, সাইকোলজিক্যাল রিডিংয়ে কোন কোন ব্যাপারগুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন? ওকে, আমরা আসলে 2-3টা জিনিস সবচেয়ে বেশি প্রিফার করি। একটা হলো পজিটিভ মাইন্ডসেট, যে এই জব সিকার সে পজিটিভ কিনা। সেকেন্ড, আমরা দেখি টিম প্লেয়ার কিনা, কারণ তাকে অবশ্যই একটা টিম ওয়ার্কের মধ্যে কাজ করতে হবে। সো আমরা যারা টিম ওয়ার্ক, তারা ক্যান ডু মেন্টালিটির অ্যান্ড পজিটিভ মেন্টালিটি এক্সপোজ করে, অ্যান্ড যে কোনো বিষয়ে সে পজিটিভলি, এবং তার লার্নিংয়ের যে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা যাদের আছে আমরা আসলে তাদেরকে একটু বেশি প্রিফার করতে চাই। কারণ কোনো মানুষই পারফেক্ট না, তার কিছু লিমিটেশন থাকে। সেই লিমিটেশনগুলো ওভারকাম করার জন্য তাকে কিন্তু এই জানার আগ্রহ থাকছে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে খুব একটা প্রতিষ্ঠান আছে আমার জানা নেই, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই ধরনের চাকরির বাজারে নিজের যোগ্যতা প্রমাণ করা কিংবা নিজেকে যোগ্য করে প্রতিষ্ঠিত করার প্রশ্নে প্রশিক্ষণ অথবা এই জব রিলেটেড যে লিটারেসিগুলো জানানো প্রয়োজন অথবা এই শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন কোনো প্রতিষ্ঠান কি আছে? ওইভাবে ইনস্টিটিউশনালি নাই, বাট আমাদের দেশের সবগুলা ইনস্টিটিউশন, মানে ইউনিভার্সিটিগুলোতে দেখবেন যে বিভিন্ন ক্লাব আছে, ক্লাব কালচার আছে, ক্যারিয়ার ক্লাব, বিজনেস কম্পিটিশন ক্লাব, কালচারাল ক্লাব, কমিউনিকেশন ক্লাব। এই ক্লাবগুলো আসলে এই ধরনের ওয়ার্কশপ অর্গানাইজ করে, তারা বিভিন্ন সময় অর্গানাইজ করে, তারপরে তারা স্টুডেন্টদেরকে শেখায় যে কীভাবে সে সিভি তৈরি করবে, কিভাবে জব মার্কেটে যাবে, কথা বলবে, অ্যান্ড জব সার্চিং করবে। অনেক সময় এমন আছে যে আমার সাবজেক্টের সাথে ম্যাচ করছে এবং আমি চাকরিও পেয়ে গেছি, কিন্তু আমি ইন্টারেস্ট ফিল করছি না, কারণ আমার ভিতর থেকে ওই জিনিসটা আমার করার আগ্রহ নেই। অনেকেই কাস্টমার কেয়ারে কাজ করতে চায়, অনেকে চায় সেলসে কাজ করতে। আগ্রহের জায়গা তো ভিন্ন। এবং আমরা একদম শৈবাই শেষের দিকে, মানে শেষে এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে একজন জব সিকার বা চাকরি প্রত্যাশী কোন 3টা যোগ্যতার প্রতি তাকে অধিক মনোযোগী হতে হবে, এইটা একেবারে বলুন খুব ছোট্ট করে। ওকে, প্রথমত হলো যে তাকে একটা স্ট্যান্ডার্ড সিজিপিএ বা স্ট্যান্ডার্ড একাডেমিক কোয়ালিফিকেশন এন্ট্রি করার জন্য লাগবে। সেকেন্ড থিং, তাকে অবশ্যই শেখার আগ্রহ থাকতে হবে, যে কোনো বিষয়ে শেখার আগ্রহ থাকতে হবে, পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, এবং টিম প্লেয়ার হতে হবে। আমি মনে করি যে এই 4টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, সে অবশ্যই তার কোনো উইকনেসেস থাকলে সে ওভারকাম করতে পারবে এবং সে অবশ্যই ভালো করবে, ডেফিনেটলি সে অবশ্যই ভালো করবে। শোয়েব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য এবং গঠনমূলক বিশ্লেষণের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেল 9 এবং চ্যানেল 9-এর দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।